হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার ৭৩ ইলেকটোরাল রিফর্মস, অধ্যায় ৭৩ নির্বাচনী সংস্কার, কমিটিস রিলেটেড টু ইলেকটোরাল রিফর্মস, নির্বাচনী সংস্কার সংক্রান্ত কমিটি। The various committees and commissions which have examined our electoral system, election machinery as well as election process and suggested reforms are mentioned here. আমাদের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী যন্ত্রপাতি এবং নির্বাচনী প্রক্রিয়া এবং সংস্কারের পরামর্শ দেওয়া বিভিন্ন কমিটি ও কমিশন এখানে উল্লেখ করা হয়েছে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অন অ্যামেন্ডমেন্টস টু ইলেকশন লস 1971-72, নির্বাচনী আইনের সংশোধনী সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি 1971-72। 2. টারকুন্ড কমিটি was appointed in 1974 by Jaya Prakash Narayan, JP, during his total revolution movement. This unofficial committee submitted its report in 1975. তারকুন্ডে কমিটি 1974 সালে জয়া প্রকাশ নারায়ণ, জেপি, তার সম্পূর্ণ বিপ্লব আন্দোলনের সময় নিযুক্ত করেছিলেন। এই বেসরকারি কমিটি 1975 সালে তাদের রিপোর্ট পেশ করে। 3. দীনেশ গোস্বামী কমিটি অন ইলেকটোরাল রিফর্মস 1990, নির্বাচনী সংস্কার সংক্রান্ত দীনেশ গোস্বামী কমিটি 1990। 4. ভোহরা কমিটি অন দি নেক্সাস বিটুইন ক্রাইম অ্যান্ড পলিটিক্স 1993, ভোহরা কমিটি অন দ্য নেক্সাস বিটুইন ক্রাইম অ্যান্ড পলিটিক্স 1993। 5. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিকমেন্ডেশনস অন ইলেকটোরাল রিফর্মস 1998, ভারতের নির্বাচন কমিশন নির্বাচনী সংস্কারের সুপারিশ 1998। 6. ইন্দ্রজিৎ গুপ্তা কমিটি অন স্টেট ফান্ডিং অফ ইলেকশনস 1998, নির্বাচনের রাজ্য তহবিল সংক্রান্ত ইন্দ্রজিৎ গুপ্ত কমিটি 1998। 7. ল কমিশন অফ ইন্ডিয়া 170th রিপোর্ট অন রিফর্ম অফ দি ইলেকটোরাল লস 1999, ভারতের আইন কমিশন নির্বাচনী আইনের সংস্কারের উপর 170তম রিপোর্ট 1999। ন্যাশনাল কমিশন টু রিভিউ দি ওয়ার্কিং অফ দি কনস্টিটিউশন 2000-2002। ইট ওয়াজ হেডেড বাই এম.এন. ভেঙ্কাটাচালিয়া। সংবিধানের কার্যাবলী পর্যালোচনা করার জন্য জাতীয় কমিশন 2000-2002 এর নেতৃত্বে ছিলেন এম.এন. ভেঙ্কটাচলিয়া। 9. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিপোর্ট অন প্রপোসেড ইলেকটোরাল রিফর্মস 2004, প্রস্তাবিত নির্বাচনী সংস্কারের উপর ভারতের নির্বাচন কমিশন রিপোর্ট 2004। 10. সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন অফ ইন্ডিয়া রিপোর্ট অন এথিক্স ইন গভর্নেন্স 2007, ইট ওয়াজ হেডেড বাই এপিপিএ ময়লি। ভারতের দ্বিতীয় প্রশাসনিক সংস্কার কমিশন গভর্নেন্সের নৈতিকতার প্রতিবেদন 2007, এর নেতৃত্বে ছিলেন বীরাপ্পা মৈলি। 11. ট্যাংখা কমিটি কোর কমিটি ওয়াস অ্যাপয়েন্টেড ইন 2010 টু লুক ইন্টু দি হোল গোমুট অফ দি ইলেকশন লস অ্যান্ড ইলেকটোরাল রিফর্মস, নির্বাচনী আইন ও নির্বাচনী সংস্কারের পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য 2010 সালে টাংখা কমিটি কোর কমিটি নিযুক্ত করা হয়েছিল। 12. জে.এস. ভার্মা কমিটি রিপোর্ট অন অ্যামেন্ডমেন্টস টু ক্রিমিনাল ল 2013, জে.এস. ফৌজদারি আইনের সংশোধনী সংক্রান্ত ভার্মা কমিটির রিপোর্ট 2013। 13. ল কমিশন অফ ইন্ডিয়া 244th রিপোর্ট অন ইলেকটোরাল ডিসকোয়ালিফিকেশনস 2014, ভারতের আইন কমিশন নির্বাচনী অযোগ্যতার 244তম রিপোর্ট 2014। 14. ল কমিশন অফ ইন্ডিয়া 255th রিপোর্ট অন ইলেকটোরাল রিফর্মস 2015, ভারতের আইন কমিশন নির্বাচনী সংস্কার সংক্রান্ত 255তম রিপোর্ট 2015। Based on the recommendations made by the above committees and commissions, various reforms have been introduced in our electoral system, election machinery and election process. These can be studied under the following 4 heads. উপরোক্ত কমিটি ও কমিশনের সুপারিশের ভিত্তিতে আমাদের নির্বাচনী ব্যবস্থা, নির্বাচনী যন্ত্রপাতি ও নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন সংস্কার আনা হয়েছে। এগুলি নিম্নলিখিত 4টি শিরোনামের অধীনে অধ্যয়ন করা যেতে পারে। ইলেকটোরাল রিফর্মস বিফোর 1996, 1996 সালের আগে নির্বাচনী সংস্কার। ইলেকটোরাল রিফর্মস অফ 1996,
1996 সালের নির্বাচনী সংস্কার। ইলেকটোরাল রিফর্মস আফটার 1996। 1996 সালের পর নির্বাচনী সংস্কার। ইলেকটোরাল রিফর্মস সিন্স 2010। 2010 সাল থেকে নির্বাচনী সংস্কার। ইলেকটোরাল রিফর্মস বিফোর 1996। 1996 সালের আগে নির্বাচনী সংস্কার। লাওয়ারিং অফ ভোটিং এজ, ভোটের বয়স কমানো। The 6 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1988 reduced the voting age from 21 years to 18 years for the Lok Sabha as well as the Assembly elections. This was done in order to provide to the unrepresented youth of the country an opportunity to express their feelings and help them become a part of political process. 1988 সালের 61তম সাংবিধানিক সংশোধনী আইন লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে। দেশের প্রতিনিধিত্বহীন তরুণদের তাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য এবং তাদের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে সহায়তা করার জন্য এটি করা হয়েছিল। ডেপুটেশন টু ইলেকশন কমিশন, নির্বাচন কমিশনে ডেপুটেশন। In 1988, a provision was made that the officers and the staff engaged in preparation, revision and correction of electoral rolls for elections are deemed to be on deputation to the Election Commission for the period of such employment. These personnel, during that period, would be under the control, superintendence and discipline of the Election Commission. 1988 সালে একটি বিধান করা হয়েছিল যে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন এবং সংশোধনের কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীরা এই ধরনের নিয়োগের সময়কালের জন্য নির্বাচন কমিশনে ডেপুটেশনে রয়েছেন বলে গণ্য হবে। এই কর্মীরা সেই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান এবং শৃঙ্খলার অধীনে থাকবেন। ইনক্রিজ ইন নাম্বার অফ প্রপোজার্স, প্রস্তাবকারীর সংখ্যা বৃদ্ধি। In 1988, the number of electors who are required to sign as proposers in nomination papers for elections to the Rajya Sabha and State Legislative Council has been increased to 10% of the electors of the constituency or 10 such electors, whichever is less. This was done in order to prevent non-serious candidates from contesting frivolously. 1988 সালে রাজ্যসভা এবং রাজ্য বিধান পরিষদের নির্বাচনের জন্য মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে স্বাক্ষর করার প্রয়োজন হয় এমন নির্বাচকদের সংখ্যা নির্বাচনী এলাকার ভোটারদের 10% বা এই ধরনের 10 জন নির্বাচকের মধ্যে যেটি কম হোক না কেন বাড়ানো হয়েছে। এটি করা হয়েছিল যাতে অগুরুতর প্রার্থীরা নিরর্থকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। ইলেকট্রনিক ভোটিং মেশিনস, ইলেকট্রনিক ভোটিং মেশিন। In 1989, a provision was made to facilitate the use of electronic voting machines (EVMs) in elections. The EVMs were used for the first time in 1998 on experimental basis in selected constituencies in the elections to the assemblies of Rajasthan, Madhya Pradesh and Delhi. The EVMs were used for the first time in the general elections entire state to the assembly of Go in 1999. 1989 সালে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহারের সুবিধার্থে একটি বিধান করা হয়েছিল। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং দিল্লির বিধানসভার নির্বাচনে নির্বাচিত নির্বাচনী এলাকায় পরীক্ষামূলক ভিত্তিতে 1998 সালে প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়েছিল। 1999 সালে গোয়ার বিধানসভার সাধারণ নির্বাচনে পুরো রাজ্য প্রথমবারের মতো ইভিএম ব্যবহার করা হয়েছিল। Booth capturing, booth capturing. In 1989, a provision was made for adjournment of poll or countermanding of elections in case of booth capturing. Booth capturing includes 1989 সালে বুথ দখলের ক্ষেত্রে ভোট স্থগিত বা নির্বাচনের পাল্টাপাল্টি করার জন্য একটি বিধান করা হয়েছিল। বুথ ক্যাপচারিংয়ের মধ্যে রয়েছে seizure of a polling station and making polling authorities surrender ballot papers or voting machines. একটি ভোট কেন্দ্র দখল করা এবং ভোটগ্রহণ কর্তৃপক্ষকে ব্যালট পেপার বা ভোটিং মেশিন সমর্পণ করা। taking possession of polling station and allowing only one as on supporters to exercise their franchise. ভোট কেন্দ্রের দখল নেওয়া এবং শুধুমাত্র নিজের সমর্থকদের তাদের ভোটাধিকার প্রয়োগ করার অনুমতি দেওয়া। threatening and preventing any elector from going to polling station and
কোনো ভোটারকে ভোটকেন্দ্রে যেতে হুমকি দেওয়া এবং বাধা দেওয়া এবং আইভি সিজুর অফ দি প্লেস বিং ইউজড ফর কাউন্টিং অফ ভোটস। ভোট গণনার জন্য ব্যবহৃত স্থান দখল। ইলেক্টরস ফটো আইডেন্টিটি কার্ড এপিক। ইলেক্টরের ফটো আইডেন্টিটি কার্ড এপিক। The use of electors' photo identity cards by the Election Commission is surely making the electoral process simple, smoother and quicker. A decision was taken by the Election Commission in 1993 to issue photo identity cards to electors throughout the country to check bogus voting and impersonation of electors at elections. The electoral roll is the basis for issue of EPICs to the registered electors. নির্বাচন কমিশন কর্তৃক ভোটারদের ছবি পরিচয়পত্রের ব্যবহার নিশ্চিতভাবেই নির্বাচনী প্রক্রিয়াকে সহজ, মসৃণ এবং দ্রুততর করে তুলছে। নির্বাচন কমিশন 1993 সালে নির্বাচনের সময় জাল ভোটদান এবং ভোটারদের ছদ্মবেশ রোধ করতে সারা দেশে ভোটারদের ফটো পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভোটার তালিকা নিবন্ধিত ভোটারদের ইপিআইসি ইস্যু করার ভিত্তি। The electoral rolls are normally revised every year with 1 January of the year as the qualifying date. Every Indian citizen who attained the age of 18 years or above has on that date is eligible for inclusion in the electoral roll and can apply for the same. Once he is registered in the roll, he would be eligible for getting an epic. ভোটার তালিকা সাধারণত প্রতি বছরের 1 জানুয়ারি যোগ্যতার তারিখ হিসাবে সংশোধন করা হয়। সেই তারিখে 18 বছর বা তার বেশি বয়সী প্রতিটি ভারতীয় নাগরিক ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য যোগ্য এবং এর জন্য আবেদন করতে পারেন। একবার তিনি রোলে নিবন্ধিত হলে তিনি একটি এপিক পাওয়ার যোগ্য হবেন। The scheme of issuing the EPICs is, therefore, a continuous and ongoing process for the completion of which no time limit can be fixed as the registration of electors is a continuous and ongoing process, excepting for a brief period between the last date for filling nomination and completion of electoral process, on account of more number of persons becoming eligible for the right of franchise on attaining the age of 18. ইপিআইসি জারি করার স্কিমটি তাই একটি অবিচ্ছিন্ন এবং চলমান প্রক্রিয়া যার সমাপ্তির জন্য কোন সময়সীমা নির্দিষ্ট করা যায় না কারণ ভোটারদের নিবন্ধন একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া। মনোনয়ন দাখিলের শেষ তারিখের মধ্যে একটি সংক্ষিপ্ত সময় ব্যতীত এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা 18 বছর বয়সে বেশি সংখ্যক ব্যক্তি ভোটাধিকারের জন্য যোগ্য হওয়ার কারণে। It is the continuous effort of the Election Commission to provide the EPICs to the electors who have been left out in the previous campaigns as well as the new electors. আগের প্রচারণায় বাদ পড়া ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের ইপিআইসি প্রদান করার জন্য নির্বাচন কমিশনের নিরন্তর প্রচেষ্টা। ইলেকটোরাল রিফর্মস অফ 1996। 1996 সালের নির্বাচনী সংস্কার। In 1990, the National Front government headed by VP Singh appointed a committee on electoral reforms under the chairmanship of Dinesh Goswami, the then law minister. The committee was asked to study the electoral system in detail and suggest measures for remedying the drawbacks within it. The committee, in its report submitted in 1990 itself, made a number of proposals on electoral reforms. Some of these recommendations were implemented in 1996. These are explained here. 1990 সালে ভিপির নেতৃত্বে ন্যাশনাল ফ্রন্ট সরকার সিং তৎকালীন আইনমন্ত্রী দীনেশ গোস্বামীর সভাপতিত্বে নির্বাচনী সংস্কার সংক্রান্ত একটি কমিটি নিযুক্ত করেছিলেন। কমিটিকে নির্বাচনী ব্যবস্থার বিশদভাবে অধ্যয়ন করতে এবং এর মধ্যে ত্রুটিগুলি প্রতিকারের জন্য ব্যবস্থার পরামর্শ দিতে বলা হয়েছিল। কমিটি 1990 সালেই পেশ করা তাদের প্রতিবেদনে নির্বাচনী সংস্কারের বিষয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে। এই সুপারিশগুলির মধ্যে কিছু 1996 সালে বাস্তবায়িত হয়েছিল। এগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। লিস্টিং অফ নেমস অফ ক্যান্ডিডেটস। প্রার্থীদের নামের তালিকা। The candidates contesting elections are to be classified into 3 categories for the purpose of listing of their names. They are নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তাদের নামের তালিকার উদ্দেশ্যে 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা হবে। তারা হল আই ক্যান্ডিডেটস অফ রিকগনিড পলিটিক্যাল পার্টিস স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী। আই ক্যান্ডিডেটস অফ রেজিস্টারেড আনরিকগনিড পলিটিক্যাল পার্টিস নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী।
আইআইআই আদার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস, অন্যান্য স্বতন্ত্র প্রার্থী। Their names in the list of contesting candidates and in the ballot papers has to appear separately in the above order and in each category these have to be arranged in the alphabetical order. প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকায় এবং ব্যালট পেপারে তাদের নাম উপরের ক্রমানুসারে আলাদাভাবে উপস্থিত হতে হবে এবং প্রতিটি বিভাগে এগুলিকে বর্ণানুক্রমিকভাবে সাজাতে হবে। ডিসকোয়ালিফিকেশন ফর ইনসাল্টিং দি ন্যাশনাল হোনর অ্যাক্ট, জাতীয় সম্মান আইন অবমাননার জন্য অযোগ্যতা। A person who is convicted for the following offense under the Prevention of Insults to National Honor Act of 1971 is disqualified to contest in the elections to the Parliament and State Legislature for 6 years. 1971 সালের জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইনের অধীনে নিম্নলিখিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত একজন ব্যক্তি 6 বছরের জন্য সংসদ এবং রাজ্য আইনসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য। আই অফেন্স অফ ইনসাল্টিং দি ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা অবমাননার অপরাধ। আই অফেন্স অফ ইনসাল্টিং দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান অবমাননার অপরাধ। আই অফেন্স অফ প্রিভেন্টিং দি সিঙ্গিং অফ ন্যাশনাল অ্যান্থিম, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়ার অপরাধ। প্রহিবিশন অন দি সেল অফ লিকর, মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা। No liquor or other intoxicants are to be sold or given or distributed at any shop, eating place, hotel or any other place whether public or private within a polling area during the period of 48 hours ending with the hour fixed for the conclusion of poll. Any person who violates this rule is to be punished with imprisonment up to 6 months or with fine up to 2000 rupee or with both. ভোটগ্রহণের সময়সীমার 48 ঘন্টার মধ্যে ভোটগ্রহণের সময়সীমার মধ্যে কোনো দোকান, খাওয়ার জায়গা, হোটেল বা অন্য কোনো স্থানে কোনো মদ বা অন্যান্য নেশাদ্রব্য বিক্রি বা দেওয়া বা বিতরণ করা যাবে না। যে কোনো ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা 2000 রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করতে হবে। নাম্বার অফ প্রপোজার্স, প্রস্তাবকদের সংখ্যা। The nomination of a candidate in a parliamentary or assembly constituency should be subscribed by those registered electors of the constituency as proposers if the candidate is not sponsored by a recognized political party. In the case of a candidate sponsored by a recognized political party, only one proposer is required. This was done in order to discourage non-serious people from contesting the elections. একটি সংসদীয় বা বিধানসভা কেন্দ্রে প্রার্থীর মনোনয়নের জন্য নির্বাচনী এলাকার 10 জন নিবন্ধিত ভোটারকে প্রস্তাবক হিসাবে সাবস্ক্রাইব করতে হবে, যদি প্রার্থী একটি স্বীকৃত রাজনৈতিক দল দ্বারা স্পন্সর না হয়। একটি স্বীকৃত রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক প্রার্থীর ক্ষেত্রে শুধুমাত্র একজন প্রস্তাবক প্রয়োজন হয়। এটি করা হয়েছিল অগম্ভীর লোকদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিরুৎসাহিত করার জন্য। ডেথ অফ এ ক্যান্ডিডেট, একজন প্রার্থীর মৃত্যু। আর্লিয়ার, ইন কেস অফ ডেথ অফ এ কন্টেস্টিং ক্যান্ডিডেট বিফোর দি অ্যাকচুয়াল পোলিং, দি ইলেকশন ইউজড টু বি কাউন্টারম্যান্ডেড। আগে প্রকৃত ভোটগ্রহণের আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত করা হতো। কনজিকুয়েন্টলি, দি ইলেকশন প্রসেস হ্যাড টু স্টার্ট অল ওভার অ্যাগেইন ইন দি কনসার্নেড কনস্টিটুয়েন্সি। But now, the election would not be countermanded on the death of a contesting candidate before the actual polling. However, if the deceased candidate belonged to a recognized political party, the party concerned would be given an option to propose another candidate within 7 days. ফলে সংশ্লিষ্ট আসনে আবারও নির্বাচনী কার্যক্রম শুরু করতে হয়েছে। তবে এখন প্রকৃত ভোটের আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু হলে নির্বাচন স্থগিত করা হবে না। তবে মৃত প্রার্থী যদি কোনো স্বীকৃত রাজনৈতিক দলের হয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট দলকে 7 দিনের মধ্যে অন্য প্রার্থীর প্রস্তাব দেওয়ার সুযোগ দেওয়া হবে। টাইম লিমিট ফর বাই ইলেকশনস, উপনির্বাচনের সময়সীমা। নাও, বাই ইলেকশনস আর টু বি হেল্ড উইথিন 6 months অফ occurrence অফ দি ভ্যাকান্সি ইন এনি হাউস অফ পার্লামেন্ট অর এ স্টেট লেজিসলেচার। বাট দিস কন্ডিশন ইজ নট অ্যাপ্লিকেবল ইন 2 cases. এখন সংসদের যে কোনো হাউস বা রাজ্য বিধানসভায় পদ শূন্য হওয়ার 6 মাসের মধ্যে উপনির্বাচন হতে হবে। কিন্তু এই শর্ত দুটি ক্ষেত্রে প্রযোজ্য নয়। আই হোয়ার দি রিমাইন্ডার অফ দি টার্ম অফ দি মেম্বার হুজ ভ্যাকান্সি ইজ টু বি ফিল্ড ইজ লেস দ্যান 1 year, অর
যেখানে যে সদস্যের শূন্যপদ পূরণ করা হবে তার মেয়াদের অবশিষ্ট সময় 1 বছরের কম, বা when the election commission in consultation with the central government certifies that it is difficult to hold the by-elections within the said period. নির্বাচন কমিশন যখন কেন্দ্রীয় সরকারের সাথে পরামর্শ করে, প্রত্যয়িত করে যে উল্লিখিত সময়ের মধ্যে উপনির্বাচন করা কঠিন। হলিডে টু এমপ্লয়িজ অন দি পোলিং ডে, ভোটের দিন কর্মচারীদের ছুটি। দি রেজিস্টারেড ভোটার্স এমপ্লয়েড ইন এনি ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রি অর এনি আদার এস্টাবলিশমেন্ট আর এন্টাইটেলড টু এ পেইড হলিডে অন দি পোলিং ডে। দিস রুল অ্যাপ্লিস ইভেন টু দি ডেইলি ওয়েজার্স। Any employer who violates this rule is to be punished with a fine up to 500 rupee. However, this rule is not applicable in the case of a voter whose absence may cause danger or substantial loss in respect of the employment in which he is engaged. যে কোনো ব্যবসা, শিল্প বা অন্য কোনো প্রতিষ্ঠানে নিযুক্ত নিবন্ধিত ভোটাররা ভোটের দিন বেতনের ছুটি পাওয়ার অধিকারী। এমনকি দৈনিক মজুরির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যে কোনো নিয়োগকর্তা এই নিয়ম লঙ্ঘন করলে তাকে 500 রুপি পর্যন্ত জরিমানা করতে হবে। যাই হোক, এই নিয়ম একজন ভোটারের ক্ষেত্রে প্রযোজ্য নয় যার অনুপস্থিতিতে তিনি যে কর্মসংস্থানে নিযুক্ত আছেন তার ক্ষেত্রে বিপদ বা যথেষ্ট ক্ষতির কারণ হতে পারে। কন্টেস্ট্যান্টস রেস্ট্রিক্টেড টু কনস্টিচুয়েন্সিস, প্রতিযোগীরা দুটি নির্বাচনী এলাকায় সীমাবদ্ধ। A candidate would not be eligible to contest from more than 2 parliamentary or assembly constituencies at a general election or at the by-elections which are held simultaneously. Similar restrictions are imposed for biennial elections and by-elections to the Rajya Sabha and the state legislative councils. একজন প্রার্থী একটি সাধারণ নির্বাচনে বা একই সাথে অনুষ্ঠিত উপনির্বাচনে দুটির বেশি সংসদীয় বা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য হবেন না। দ্বিবার্ষিক নির্বাচন এবং রাজ্যসভা এবং রাজ্য বিধান পরিষদের উপনির্বাচনের জন্য অনুরূপ বিধিনিষেধ আরোপ করা হয়। প্রহিবিশন অফ আর্মস, অস্ত্র নিষিদ্ধকরণ। এন্টারিং ইন্টু দি নেইবারহুড অফ এ পোলিং স্টেশন উইথ এনি কাইন্ড অফ আর্মস ইজ টু বি কনসিডারেড এ কগনিজেবল অফেন্স। Such an act is punishable with imprisonment of up to 2 years or with fine or with both. Further, the arms found in possession of the offender are to be confiscated and the related license is to be cancelled. But these provisions are not applicable to the returning officer, presiding officer, any police officer or any other person appointed to maintain peace and order at the polling station. কোনো অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের আশেপাশে প্রবেশ করাকে আমলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এই ধরনের কাজ 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয়। অধিকন্তু, অপরাধীর কাছে পাওয়া অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে এবং সংশ্লিষ্ট লাইসেন্স বাতিল করতে হবে। তবে এই বিধানগুলি রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, কোন পুলিশ অফিসার বা ভোটকেন্দ্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিযুক্ত অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইফেক্টিভ ক্যাম্পেইনিং পিরিয়ড রিডিউসিড, কার্যকর প্রচারণার সময়কাল হ্রাস করা হয়েছে। দি মিনিমাম গ্যাপ বিটুইন দি লাস্ট ডেট ফর উইথড্রাওয়াল অফ ক্যান্ডিডেটার অ্যান্ড দি পোলিং ডেট হ্যাজ বিন রিডিউসিড ফ্রম 20 to 14 ডেইজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ এবং ভোটগ্রহণের তারিখের মধ্যে ন্যূনতম ব্যবধান 20 থেকে কমিয়ে 14 দিন করা হয়েছে। ইলেকটোরাল রিফর্মস আফটার 1996, 1996 সালের পর নির্বাচনী সংস্কার। প্রেসিডেন্সিয়াল অ্যান্ড ভাইস প্রেসিডেন্সিয়াল ইলেকশনস। In 1997, the number of electors as proposers and seconders for contesting election to the office of the president was increased from 10 to 50 and to the office of the vice president from 5 to 20. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন। 1997 সালে রাষ্ট্রপতির পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তাবক এবং সমর্থনকারী হিসাবে নির্বাচকের সংখ্যা 10 থেকে 50 এবং সহ-রাষ্ট্রপতির পদে 5 থেকে 20 জনে উন্নীত করা হয়েছিল। Further, the amount of security deposit was increased from 2,500 rupee to 15,000 rupee for contesting election to both the offices of president and vice president to discourage frivolous candidates. অধিকন্তু, নিরর্থক প্রার্থীদের নিরুৎসাহিত করার জন্য রাষ্ট্রপতি ও সহ-সভাপতি উভয় পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিরাপত্তা আমানতের পরিমাণ 2,500 রুপি থেকে 15,000 রুপি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
রিকুইজিশনিং অফ স্টাফ ফর ইলেকশন ডিউটি, নির্বাচনী দায়িত্বের জন্য কর্মীদের রিকুইজিশনিং। ইন 1998 এ প্রভিশন ওয়াজ মেড হোয়ারেভি দি এমপ্লয়িজ অফ লোকাল অথরিটিস, ন্যাশনালাইজড ব্যাংকস, ইউনিভার্সিটিস, এলআইসি, গভর্নমেন্ট আন্ডারটেকিংস অ্যান্ড আদার গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশনস ক্যান বি রিকুইজিশনড ফর ডিপ্লয়মেন্ট অন ইলেকশন ডিউটি। 1998 সালে একটি বিধান করা হয়েছিল যার মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ, জাতীয়করণকৃত ব্যাংক, বিশ্ববিদ্যালয়, এলআইসি, সরকারি উদ্যোগ এবং অন্যান্য সরকারি সহায়তাপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের নির্বাচনী দায়িত্বে নিয়োগের জন্য অনুরোধ করা যেতে পারে। ভোটিং থ্রো পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট। ইন 1999 এ প্রভিশন ওয়াজ মেড ফর ভোটিং বাই সার্টেইন ক্লাসেস অফ পারসনস থ্রো পোস্টাল ব্যালট। Thus, any class of persons can be notified by the Election Commission in consultation with the government, and the persons belonging to such notified class can give their votes by postal ballot, and not in any other manner, at elections in their constituency or constituencies. 1999 সালে পোস্টাল ব্যালটের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তিদের ভোট দেওয়ার জন্য একটি বিধান করা হয়েছিল। এইভাবে সরকারের সাথে পরামর্শ করে নির্বাচন কমিশন কর্তৃক যে কোন শ্রেণীর ব্যক্তিদের অবহিত করা যেতে পারে এবং এই ধরনের বিজ্ঞাপিত শ্রেণীর ব্যক্তিরা তাদের নির্বাচনী এলাকা বা নির্বাচনী এলাকায় নির্বাচনের সময় পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোট দিতে পারেন এবং অন্য কোনো উপায়ে নয়। ফেসিলিটি টু অপ টু ভোট থ্রো প্রক্সি, প্রক্সির মাধ্যমে ভোট দেওয়ার সুবিধা। In 2003, the facility to opt to vote through proxy was provided to the service voters belonging to the armed forces and members belonging to a force to which provisions of the Army Act apply. Such service voters who opt to vote through proxy have to appoint a proxy in a prescribed format and intimate the returning officer of the constituency. 2003 সালে প্রক্সির মাধ্যমে ভোট দেওয়ার সুবিধাটি সশস্ত্র বাহিনীর অন্তর্গত পরিষেবা ভোটারদের এবং সেনা আইনের বিধান প্রযোজ্য এমন একটি বাহিনীর সদস্যদের প্রদান করা হয়েছিল। এই ধরনের পরিষেবা ভোটার যারা প্রক্সির মাধ্যমে ভোট দেবেন তাদের একটি নির্ধারিত ফরম্যাটে প্রক্সি নিয়োগ করতে হবে এবং নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারকে অবহিত করতে হবে। ডিক্লারেশন অফ ক্রিমিনাল অ্যান্টেসিডেন্টস, অ্যাসেটস, ইটিসি বাই ক্যান্ডিডেটস, প্রার্থীদের দ্বারা অপরাধমূলক পূর্ববর্তী সম্পদ ইত্যাদির ঘোষণা। ইন 2003, the Election Commission issued an order directing every candidate seeking election to the Parliament or a state legislature to furnish on his nomination paper the information on the following matters. 2003 সালে নির্বাচন কমিশন একটি আদেশ জারি করে যে প্রত্যেক প্রার্থীকে সংসদ বা রাজ্য আইনসভায় নির্বাচন করার জন্য তার মনোনয়নপত্রে নিম্নলিখিত বিষয়গুলির তথ্য প্রদানের নির্দেশ দেয়। Whether the candidate has been convicted or executed or discharged in any criminal offence in the past. Whether she was imprisoned or fined. প্রার্থী অতীতে কোন ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত বা খালাস পেয়েছেন কিনা, তাকে কারাদণ্ড বা জরিমানা করা হয়েছে কিনা। Prior to 6 months of filling nomination, whether the candidate is accused in any pending case of any offence punishable with imprisonment for 2 years or more, and in which charges were framed or cognizance was taken by a court, if so, the details thereof. মনোনয়ন দাখিলের 6 মাসের পূর্বে প্রার্থী কোনো মুলতুবি মামলায় অভিযুক্ত কিনা, 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধের জন্য এবং যে অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছে বা আদালত কর্তৃক আমলে নেওয়া হয়েছে, যদি তাই হয়, তার বিবরণ। The assets immovable, movable, bank balances, etc. of a candidate and his, her spouse and that of dependents. একজন প্রার্থী এবং তার স্ত্রীর এবং নির্ভরশীলদের সম্পদ, স্থাবর, অস্থাবর, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি। Liabilities, if any, particularly whether there are any dues of any public financial institution or government dues. দায়, যদি থাকে, বিশেষ করে কোনো সরকারি আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি বকেয়া আছে কিনা। The educational qualifications of the candidate furnishing of any false information in the affidavit is now an electoral offence punishable with imprisonment up to 6 months or fine or both. প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হলফনামায় কোনো মিথ্যা তথ্য প্রদান করা এখন একটি নির্বাচনী অপরাধ যা 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত।
চেঞ্জেস ইন রাজ্য সভা ইলেকশনস। রাজ্যসভা নির্বাচনে পরিবর্তন। ইন 2003, দি ফলোইং টু চেঞ্জেস ওয়ার ইন্ট্রোডাক্ট উইথ রেসপেক্ট টু ইলেকশনস টু দি রাজ্যসভা। 2003 সালে রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রে নিম্নলিখিত দুটি পরিবর্তন আনা হয়েছিল। I. Domicile or residency requirement of a candidate contesting an election to the Rajya Sabha was removed. Prior to this, a candidate had to be an elector in the state from where he was to be elected. Now, it would be sufficient if he is an elector in any parliamentary constituency in the country. রাজ্যসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর বাসস্থান বা বসবাসের প্রয়োজনীয়তা সরানো হয়েছে। এর আগে একজন প্রার্থীকে যে রাজ্য থেকে নির্বাচিত হতে হবে সেই রাজ্যের একজন নির্বাচক হতে হবে। এখন তিনি দেশের যে কোনো সংসদীয় আসনে ভোটার হলেই যথেষ্ট হবে। ইন্ট্রোডাচিং ওপেন ব্যালট সিস্টেম ইনস্টিড অফ সিক্রেট ব্যালট সিস্টেম ফর ইলেকশনস টু দি রাজ্য সভা। This was done to curb cross voting and to whip out the role of money power during Rajya Sabha elections. Under the new system, an elector belonging to a political party has to show the ballot paper after marking his vote to a nominated agent of that political party. রাজ্যসভার নির্বাচনের জন্য গোপন ব্যালট পদ্ধতির পরিবর্তে উন্মুক্ত ব্যালট পদ্ধতি চালু করা। ক্রস ভোটিং রোধ করতে এবং রাজ্যসভা নির্বাচনের সময় অর্থশক্তির ভূমিকা নিশ্চিহ্ন করার জন্য এটি করা হয়েছিল। নতুন ব্যবস্থার অধীনে একটি রাজনৈতিক দলের একজন ভোটারকে তার ভোট চিহ্নিত করার পর সেই রাজনৈতিক দলের মনোনীত এজেন্টকে ব্যালট পেপার দেখাতে হবে। এক্সেম্পশন অফ ট্রাভেলিং এক্সপেন্ডিচার। ভ্রমণ ব্যয়ে ছাড়। As per a provision of 2003, the travelling expenditure incurred by the campaigning leaders of a political party shall be exempted from being included in the election expenses of the candidate. 2003 সালের একটি বিধান অনুসারে একটি রাজনৈতিক দলের প্রচারণাকারী নেতাদের ভ্রমণ ব্যয় প্রার্থীর নির্বাচনী ব্যয়ের অন্তর্ভুক্ত করা থেকে অব্যাহতি দেওয়া হবে। ফ্রি সাপ্লাই অফ ইলেকটোরাল রোলস ইটিসি। বিনামূল্যে ভোটার তালিকা ইত্যাদি সরবরাহ। অ্যাকর্ডিং টু এ 2003 provision, the government should supply, free of cost, the copies of the electoral rolls and other prescribed material to the candidates of recognized political parties for the Lok Sabha and Assembly elections. Further, the Election Commission should supply specified items to the voters in the constituencies concerned or to the candidates set up by the recognized political parties. 2003 সালের একটি বিধান অনুসারে সরকারকে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য স্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীদের ভোটার তালিকার কপি এবং অন্যান্য নির্ধারিত সামগ্রী বিনামূল্যে সরবরাহ করা উচিত। তদুপরি, নির্বাচন কমিশনের উচিত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটারদের বা স্বীকৃত রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত প্রার্থীদের নির্দিষ্ট আইটেম সরবরাহ করা। পার্টিস এন্টাইটেলড টু অ্যাকসেপ্ট কন্ট্রিবিউশন। অবদান গ্রহণ করার অধিকারী দলগুলো। In 2003, the political parties were entitled to accept any amount of contribution from any person or company other than a government company. They have to report any contribution in excess of 20,000 rupee to the Election Commission for making any claim to any income tax relief. Besides, the company should get income tax exemption on the amount contributed. 2003 সালে রাজনৈতিক দলগুলি সরকারি কোম্পানি ব্যতীত অন্য কোন ব্যক্তি বা কোম্পানির কাছ থেকে যে কোনো পরিমাণ অবদান গ্রহণের অধিকারী ছিল। কোনো আয়কর ত্রাণের কোনো দাবি করার জন্য তাদের নির্বাচন কমিশনে 20,000 রুপি এর বেশি কোনো অবদানের রিপোর্ট করতে হবে। এছাড়াও কোম্পানিগুলি অবদানের পরিমাণের উপর আয়কর ছাড় পাবে। অলোকেশন অফ টাইম অন ইলেকট্রনিক মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়াতে সময় বরাদ্দ। Under a 2003 provision, the Election Commission should allocate equitable sharing of time on the cable television network and other electronic media during elections to display or propagate any matter or to address public. This allocation would be decided on the basis of the past performance of a recognized political party. 2003 সালের একটি বিধানের অধীনে নির্বাচন কমিশনের উচিত নির্বাচনের সময় কেবল টেলিভিশন নেটওয়ার্ক এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াতে কোনো বিষয় প্রদর্শন বা প্রচার বা জনসাধারণের কাছে সম্বোধন করার জন্য সময় বণ্টন করা উচিত। কোনো স্বীকৃত রাজনৈতিক দলের অতীত কর্মক্ষমতার ভিত্তিতে এই বরাদ্দ নির্ধারণ করা হবে।
ইন্ট্রোডাকশন অফ ব্রেইল সাইনেজ ফিচার্স ইন ইভিএমএস। ব্রেইল সাইনেজ বৈশিষ্ট্যের পরিচিতি। The Commission received representations from the various associations of visually impaired persons for introduction of Braille signage features in the EVMs to facilitate the visually impaired voters to cast their votes without the help of attendant. The Commission considered the proposal in detail and treated the Braille signage feature in the EVMs during the by-election to the Asifnagar Assembly constituency of Andhra Pradesh held in 2004. In 2005, it was tried in one of the constituency during the assembly elections of Bihar, Jharkhand and Haryana. In 2006, it was tried in one of the constituency of the states of Assam, West Bengal, Tamil Nadu, Puducherry and Kerala during assembly elections. In 2008, it was tried in all the assembly constituencies of NCT of Delhi during assembly elections. কমিশন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে ইভিএমে ব্রেইল সাইনেজ বৈশিষ্ট্য প্রবর্তনের জন্য প্রতিনিধিত্ব পেয়েছে যাতে দৃষ্টি প্রতিবন্ধী ভোটাররা পরিচারকের সাহায্য ছাড়াই তাদের ভোট দিতে পারে। কমিশন প্রস্তাবটি বিশদভাবে বিবেচনা করে এবং 2004 সালে অনুষ্ঠিত অন্ধ্রপ্রদেশের আসিফনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সময় ইভিএমগুলিতে ব্রেইল সাইনের বৈশিষ্ট্যটি পরীক্ষা করে। 2005 সালে বিহারের বিধানসভা নির্বাচনের সময় একটি নির্বাচনী এলাকায় এটির চেষ্টা করা হয়েছিল, ঝাড়খণ্ড ও হরিয়ানা। 2006 সালে বিধানসভা নির্বাচনের সময় আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরালা রাজ্যগুলির একটি নির্বাচনী এলাকায় এটি চালানোর চেষ্টা করা হয়েছিল। 2008 সালে বিধানসভা নির্বাচনের সময় এটি দিল্লির এনসিটি এর সমস্ত বিধানসভা কেন্দ্রে চেষ্টা করা হয়েছিল। The Commission introduced similar Braille signage features on the electronic voting machines during the general elections to the 15th Lok Sabha 2009 and simultaneous assembly elections in some states. কমিশন পঞ্চদশ লোকসভার 2009 সাধারণ নির্বাচন এবং কিছু রাজ্যে একযোগে বিধানসভা নির্বাচনের সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনে অনুরূপ ব্রেইল সাইনেজ বৈশিষ্ট্য চালু করেছিল। ইলেকটোরাল রিফর্মস সিন্স 2010 সাল থেকে নির্বাচনী সংস্কার। রেস্ট্রিকশনস ইম্পাসেড অন এক্সিট পোলস। এক্সিট পোলে আরোপিত নিষেধাজ্ঞা। অ্যাকর্ডিং টু এ 2009 প্রভিশন, কন্ডাক্টিং এক্সিট পোলস অ্যান্ড পাবলিশিং রেজাল্টস অফ এক্সিট পোলস উড বি প্রহিবিটেড ডুরিং দি ইলেকশন টু লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ। Thus, no person shall conduct any exit poll and publish or publicize by means of the print or electronic media or disseminate in any other manner the result of any exit poll during the period notified by the Election Commission in this regard. Further, any person who contravenes this provision shall be punishable with imprisonment of up to 2 years or with fine or with both. 2009 সালের একটি বিধান অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচনের সময় এক্সিট পোল পরিচালনা করা এবং বিদ্যমান ভোটের ফলাফল প্রকাশ নিষিদ্ধ করা হবে। সুতরাং এই বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রজ্ঞাপিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন বহির্গমন পোল পরিচালনা করবেন না এবং প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশ বা প্রচার বা অন্য কোন উপায়ে প্রচার করবেন না। অধিকন্তু, যে কোনো ব্যক্তি এই বিধান লঙ্ঘন করলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। Exit poll is an opinion survey regarding how electors have voted at an election or how all the electors have performed with regard to the identification of a political party or candidate in an election. এক্সিট পোল হলো একটি মতামত সমীক্ষা যা নির্বাচকরা কিভাবে একটি নির্বাচনে ভোট দিয়েছেন বা নির্বাচনে রাজনৈতিক দল বা প্রার্থীর পরিচয়ের ক্ষেত্রে সমস্ত নির্বাচকরা কিভাবে কাজ করেছেন। টাইম লিমিট ফর সাবমিটিং এ কেস ফর ডিসকোয়ালিফিকেশন। অযোগ্যতার জন্য মামলা জমা দেওয়ার সময়সীমা। In 2009, a provision was made for the simplification of the procedure for disqualification of a person found guilty of corrupt practices. It provided for a 3-month time limit within which the specified authority will have to submit the case of a person found guilty of corrupt practice to the President for determination of the question of disqualification. 2009 সালে দুর্নীতির চর্চার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করার পদ্ধতির সরলীকরণের জন্য একটি বিধান করা হয়েছিল।
এটি একটি 3 মাসের সময়সীমা প্রদান করেছে যার মধ্যে নির্দিষ্ট কর্তৃপক্ষকে অযোগ্যতার প্রশ্ন নির্ধারণের জন্য রাষ্ট্রপতির কাছে দুর্নীতির চর্চায় দোষী সাব্যস্ত ব্যক্তির মামলা জমা দিতে হবে। অল অফিসিয়ালস ইনক্লুডেড ইন করাপ্ট প্র্যাকটিস। সকল কর্মকর্তাই দুর্নীতিবাজের সাথে জড়িত। ইন 2009 এ প্রভিশন ওয়াজ মেড ফর দি ইনক্লুশন অফ অল অফিসিয়ালস, whether in the government service or not, appointed or deputed by the Election Commission in connection with the conduct of elections, within the scope of corrupt practice of obtaining any assistance by a candidate for the furtherance of the prospects of his election। 2009 সালে সমস্ত কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার জন্য একটি বিধান করা হয়েছিল, তা সরকারি চাকুরিতে থাকুক বা না থাকুক, নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত বা নিযুক্ত হোক না কেন, একজন প্রার্থীর দ্বারা কোন সহায়তা পাওয়ার দুর্নীতির অনুশীলনের সুযোগের মধ্যে তার নির্বাচনের সম্ভাবনা বৃদ্ধির জন্য। ইনক্রিজ ইন সিকিউরিটি ডিপোজিট, নিরাপত্তা আমানত বৃদ্ধি। In 2009, the amount of security deposit to be paid by the candidates contesting elections to the Lok Sabha was increased from 10,000 rupee to 25,000 rupee for the general candidates and from 5,000 rupee to 12,500 rupee for SC and Saint candidates. Similarly, the security deposit in the case of elections to the State Legislative Assembly was increased from 5,000 rupee to 10,000 rupee for the general candidates and from 2,500 rupee to 5,000 rupee for the SC and Saint candidates. This was done in order to check the multiplicity of non-serious candidates। 2009 সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের দ্বারা প্রদত্ত নিরাপত্তা জামানতের পরিমাণ সাধারণ প্রার্থীদের জন্য 10,000 রুপি থেকে 25,000 রুপি এবং এসসি এবং সেইন্ট প্রার্থীদের জন্য 5,000 রুপি থেকে 12,500 রুপি করা হয়েছিল। একইভাবে রাজ্য বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা আমানত সাধারণ প্রার্থীদের জন্য 5,000 রুপি থেকে 10,000 রুপি এবং এসসি এবং সেইন্ট প্রার্থীদের জন্য 2,500 রুপি থেকে 5,000 রুপি করা হয়েছে। অগম্ভীর প্রার্থীদের বহুবিধতা পরীক্ষা করার জন্য এটি করা হয়েছিল। অ্যাপিলেট অথরিটি উইথিন দি ডিস্ট্রিক্ট, জেলার মধ্যে আপিল কর্তৃপক্ষ। In 2009, a provision was made for appointment of an appellate authority within the district against the orders of the electoral registration officers, instead of the chief electoral officer of the state. Thus, an appeal against any order of the electoral registration officer of a constituency, during continuous updation of the electoral roll, will now lie before the district magistrate or additional district magistrate or executive magistrate or district collector or an officer of equivalent rank. A further appeal against any order of the district magistrate or additional district magistrate will now lie before the chief electoral officer of the state। 2009 সালে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের পরিবর্তে নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের আদেশের বিরুদ্ধে জেলার মধ্যে একটি আপিল কর্তৃপক্ষ নিয়োগের বিধান করা হয়েছিল। এইভাবে একটি নির্বাচনী এলাকার নির্বাচনী নিবন্ধন অফিসারের নির্বাচনী তালিকা ক্রমাগত আপডেট করার সময় যে কোনো আদেশের বিরুদ্ধে একটি আপিল এখন জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা কালেক্টর বা সমতুল্য পদমর্যাদার কর্মকর্তার কাছে থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের যে কোনো আদেশের বিরুদ্ধে আরও আপিল এখন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের কাছে থাকবে। ভোটিং রাইটস টু সিটিজেন্স অফ ইন্ডিয়া লিভিং অ্যাব্রোড, বিদেশে বসবাসরত ভারতের নাগরিকদের ভোটের অধিকার। In 2010, a provision was made to confer voting rights to the citizens of India residing outside India due to various reasons. Accordingly, every citizen of India 2010 সালে বিভিন্ন কারণে ভারতের বাইরে বসবাসকারী ভারতের নাগরিকদের ভোটাধিকার প্রদানের একটি বিধান করা হয়েছিল। তদনুসারে ভারতের প্রতিটি নাগরিক whose name is not included in the electoral roll, যার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নয়। বি who has not acquired the citizenship of any other country, যিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাননি। সি who is absent from his place of ordinary residence in India owing to his employment, education or otherwise outside India,
whether temporarily or not, shall be entitled to have his name registered in the electoral roll in the parliamentary assembly constituency in which his place of residence in India as mentioned in his passport is located. যিনি তার চাকরি, শিক্ষা বা অন্যথায় ভারতের বাইরে, সাময়িকভাবে হোক বা না হোক কারণে ভারতে তার সাধারণ আবাসস্থল থেকে অনুপস্থিত থাকেন, তিনি সংসদীয় বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় তার নাম নথিভুক্ত করার অধিকারী হবেন যেটি তার পাসপোর্টে উল্লিখিত ভারতে তার বসবাসের স্থান। অনলাইন এনরোলমেন্ট ইন দি ইলেকটোরাল রোল। ভোটার তালিকায় অনলাইন তালিকাভুক্তি। In 2013, a provision was made for online filling of applications for enrollment in the electoral roll. For this purpose, the central government, after consulting the Election Commission, made the rules known as the Registration of the Electors Amendment Rules 2013-27. His rules made certain amendments in the Registration of Electors Rules 1960. 2013 সালে ভোটার তালিকায় নাম তালিকাভুক্তির জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার বিধান করা হয়েছিল। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের সাথে পরামর্শ করার পরে ভোটারদের নিবন্ধন সংশোধনী বিধিমালা 2013-27 নামে পরিচিত বিধিগুলি তৈরি করে। ইন্ট্রোডাকশন অফ অ্যান ওটিএ অপশন। এন ওটিএ বিকল্পের ভূমিকা। According to the directions of Supreme Court, the Election Commission made provision in the ballot papers (EVMs) for none of the above NOTA options so that the voters who come to the polling booth and decide not to vote for any of the candidates in the fray are able to exercise their right not to vote for such candidates while maintaining the secrecy of their ballot. The provision for NOTA has been made since general election to state legislative assemblies of Chhattisgarh, Madhya Pradesh, Mizoram, NCT of Delhi and Rajasthan in 2013 and continued in the general election to state legislative assemblies of Andhra Pradesh, Arunachal Pradesh, Orissa and Sikkim in 2014 along with the general elections to the 16th Lok Sabha 2014. সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে নির্বাচন কমিশন ব্যালট পেপার নন অফ দ্য এবভ নোটা বিকল্পের বিধান করেছে যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসেন এবং ভোটারদের কাউকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের ব্যালটের গোপনীয়তা বজায় রেখে এই জাতীয় প্রার্থীদের ভোট না দেওয়ার অধিকার প্রয়োগ করতে সক্ষম। 2013 সালে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, দিল্লির এনসিটি এবং রাজস্থানের রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচনের পর থেকে এনওটিএ এর বিধান করা হয়েছে এবং অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমের রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচনে অব্যাহত রয়েছে। 2014 এর সাথে ষোড়শ লোকসভার সাধারণ নির্বাচন 2014। The voters polled against the NOTA option are not taken into account for calculating the total valid voters polled by the contesting candidates for the purpose of return of security deposits to candidates. Even if the number of electors opting for NOTA options is more than the number of votes polled by any of the candidates, the candidate who secures the largest number of votes has to be declared elected. প্রার্থীদের জামানত ফেরত দেওয়ার উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বারা জরিপকৃত মোট বৈধ ভোটার গণনার জন্য এনওটিএ বিকল্পের বিরুদ্ধে ভোটারদের বিবেচনা করা হয় না। এমনকি যদি এনওটিএ বিকল্পগুলি বেছে নেওয়া নির্বাচকের সংখ্যা কোনো প্রার্থীর ভোটের সংখ্যার চেয়ে বেশি হয়, তবে যে প্রার্থী সর্বাধিক সংখ্যক ভোট পান তাকে নির্বাচিত ঘোষণা করতে হবে। In 2001, the ECI had sent a proposal to the government to amend the law so as to provide for a neutral vote provision for the electors who did not wish to vote for any of the candidates. In 2004, PUCL People as Union for Civil Liberties filed a petition seeking a direction to provide the necessary provision in ballot papers and EVMs for protection of the right to not vote for any candidate secretly. The Supreme Court in 2013 held that the ECI may provide for the none of the above NOTA option on EVMs and ballot papers. 2001 সালে ইসিআই আইনটি সংশোধন করার জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল যাতে নির্বাচকদের জন্য একটি নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করা যায় যারা প্রার্থীদের কাউকে ভোট দিতে চান না।
2004 সালে পিইউসিএল পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ গোপনে কোনো প্রার্থীকে ভোট না দেওয়ার অধিকার রক্ষার জন্য ব্যালট পেপার এবং ইভিএমে প্রয়োজনীয় বিধান প্রদানের নির্দেশনা চেয়ে একটি পিটিশন দাখিল করে। 2013 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে ইসিআই ইভিএম এবং ব্যালট পেপারগুলিতে উপরে নয় নোটা বিকল্পের জন্য সরবরাহ করতে পারে। ইন্ট্রোডাকশন অফ ভিভিপিএটি। ভিভিপিএটি এর প্রবর্তন। The voter verifiable paper audit trail is an independent system attached with the EVMs that allows the voters to verify that their votes are cast as intended. When a vote is cast, a slip is printed and remains exposed through a transparent window for 7 seconds, showing the serial number, name and symbol of the candidate. Thereafter, the receipt automatically gets cut and falls into the sealed drop box of the VVPAT. The system allows a voter to challenge his/her vote on the basis of the paper receipt. At per rules, the presiding officer of the polling booth will have to record the dissent of the voter, which would have to be taken into account at the time of counting, if the challenge is found to be false. ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেইল হল ইভিএম এর সাথে সংযুক্ত একটি স্বাধীন সিস্টেম যা ভোটারদের যাচাই করতে দেয় যে তাদের ভোট উদ্দেশ্য অনুযায়ী দেওয়া হয়েছে। যখন একটি ভোট দেওয়া হয়, একটি স্লিপ মুদ্রিত হয় এবং 7 সেকেন্ডের জন্য একটি স্বচ্ছ উইন্ডোর মাধ্যমে উন্মুক্ত থাকে, প্রার্থীর সিরিয়াল নম্বর, নাম এবং প্রতীক দেখানো হয়। তারপরে, রসিদটি স্বয়ংক্রিয়ভাবে কেটে যায় এবং ভিভিপিএটি এর সিল করা ড্রপবক্সে পড়ে যায়। সিস্টেমটি একজন ভোটারকে কাগজের রসিদের ভিত্তিতে তার ভোটকে চ্যালেঞ্জ করতে দেয়। নিয়ম অনুসারে, ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে ভোটারের ভিন্নমত রেকর্ড করতে হবে, যা গণনার সময় বিবেচনায় নিতে হবে, যদি চ্যালেঞ্জটি মিথ্যা বলে প্রমাণিত হয়। The law for using VVPATs was amended in 2013. In 2013, the Supreme Court of India had permitted the ECI to introduce VVPAT in a phased manner, calling it an indispensable requirement of free and fair elections. The court had felt that introducing VVPAT would ensure the accuracy of the voting system and also help in manual counting of votes in case of dispute. VVPATs were first used in by-election to the Nokshan Assembly constituency of Nagaland held in 2013. Thereafter, VVPATs have been used in selected constituencies during every general election to state legislative assemblies. VVPATs were used in 8 selected parliamentary constituencies in the country in the 2014 Lok Sabha election. EVMs with VVPAT ensure the accuracy and transparency of the voting system. 2013 সালে ভিভিপিএটি ব্যবহার করার জন্য আইন সংশোধন করা হয়েছিল। 2013 সালে, ভারতের সুপ্রিম কোর্ট অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপরিহার্য প্রয়োজনীয়তা বলে পর্যায়ক্রমে ভিভিপিএটি চালু করার অনুমতি দিয়েছিল। আদালত মনে করেছিল যে ভিভিপিএটি প্রবর্তন ভোটিং সিস্টেমের নির্ভুলতা নিশ্চিত করবে এবং বিরোধের ক্ষেত্রে ভোট গণনা করতেও সাহায্য করবে। 2013 সালে অনুষ্ঠিত নাগাল্যান্ডের নোকশেন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভিভিপিএটিএস প্রথম ব্যবহার করা হয়েছিল। তারপরে, ভিভিপিএটিগুলি রাজ্য বিধানসভার প্রতি সাধারণ নির্বাচনের সময় নির্বাচিত নির্বাচনী এলাকায় ব্যবহার করা হয়েছে। 2014 লোকসভা নির্বাচনে দেশের 8টি নির্বাচিত সংসদীয় আসনে ভিভিপিএটি ব্যবহার করা হয়েছিল। ভিভিপিএটি সহ ইভিএম ভোটিং ব্যবস্থার নির্ভুলতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে। Persons in jail or police custody can contest elections. জেল বা পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। In 2013, the Supreme Court upheld an order of the Patna High Court declaring that a person who has no right to vote by reason of being in jail or in police custody is not an elector and is, therefore, not qualified to contest the elections to the parliament or the state legislature. In order to negate this order of the Supreme Court, the following two new provisions 34 have been included in the Representation of the People Act 1951. 2013 সালে, সুপ্রিম কোর্ট পাটনা হাইকোর্টের একটি আদেশকে বহাল রাখে যে ঘোষণা করে যে একজন ব্যক্তি যার জেলে বা পুলিশ হেফাজতে থাকার কারণে ভোট দেওয়ার অধিকার নেই, তিনি একজন ভোটার নন এবং তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নন। সংসদ বা রাজ্য আইনসভার কাছে
সুপ্রিম কোর্টের এই আদেশ প্রত্যাখ্যান করার জন্য জনপ্রতিনিধিত্ব আইন 1951 এ নিম্নলিখিত দুটি নতুন বিধান 34 অন্তর্ভুক্ত করা হয়েছে। The first provision expressly prohibits that by reason of the prohibition to vote either due to in jail or in police custody, a person whose name has been entered in the electoral roll shall not cease to be an elector. প্রথম বিধানটি স্পষ্টভাবে প্রদান করে যে ভোট প্রদানের নিষেধাজ্ঞার কারণে, হয় জেলে বা পুলিশ হেফাজতে থাকার কারণে, একজন ব্যক্তি যার নাম ভোটার তালিকায় প্রবেশ করানো হয়েছে তিনি ভোটার হওয়া থেকে বিরত থাকবেন না। The second provision expressly prohibits that a member of parliament or the state legislature shall be disqualified only if he is so disqualified under the provisions contained in the act and on no other ground. Consequently, the persons in jail or in police custody are allowed to contest the elections. দ্বিতীয় বিধানটি স্পষ্টভাবে বিধান করে যে সংসদ সদস্য বা রাজ্য আইনসভার সদস্য শুধুমাত্র তখনই অযোগ্য হবেন যদি তিনি আইনে থাকা বিধানের অধীনে অযোগ্য হন এবং অন্য কোন কারণে। ফলে কারাগারে বা পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। ইমিডিয়েট ডিসকোয়ালিফিকেশন অফ কনভিক্টেড এমপিএস অ্যান্ড এমএলএস, দোষী সাংসদ ও বিধায়কদের অবিলম্বে অযোগ্য ঘোষণা। In 2013, the Supreme Court held that charge-sheeted members of Parliament and MLAs on conviction for offence will be immediately disqualified from holding membership of the House without being given 3 months time for appeal, as was the case before. 2013 সালে সুপ্রিম কোর্ট বলেছিল যে অভিযোগপত্রভুক্ত সংসদ সদস্য এবং বিধায়ক অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়ে আপিলের জন্য 3 মাসের সময় না দিয়ে অবিলম্বে হাউসের সদস্যপদ ধারণ থেকে অযোগ্য ঘোষণা করা হবে, যেমনটি আগের ঘটনা ছিল। The concerned bench of the court struck down as unconstitutional Section 8(4) of the Representation of the People Act 1951 that allows convicted lawmakers a 3-month period for filing appeal to the higher court and to get a stay of the conviction and sentence. The bench, however, made it clear that the ruling will be prospective and those who had already filed appeals in various high courts or the Supreme Court against their convictions would be exempt from it. আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর অসাংবিধানিক ধারা 8(4) বাতিল বলেছে, যা দোষী সাব্যস্ত আইন প্রণেতাদের উচ্চ আদালতে আপিল করার জন্য এবং দোষী সাব্যস্ত হওয়ার স্থগিতাদেশ পাওয়ার জন্য 3 মাসের সময়সীমা দেয়। বাক্য বেঞ্চ অবশ্য স্পষ্ট করেছে যে এই রায়টি সম্ভাব্য হবে এবং যারা ইতিমধ্যেই বিভিন্ন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছেন তাদের দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে তারা এটি থেকে অব্যাহতি পাবেন। The bench said, a reading of the two provisions in Articles 102 and 191 of the Constitution would make it abundantly clear that Parliament is to make one law for a person to be disqualified for being chosen as, and for being, a member of either House of Parliament or Legislative Assembly or Legislative Council of the state. Parliament thus does not have the power under Articles 102 and 191 of the Constitution to make different laws for a person to be disqualified for being chosen as a member and for a person to be disqualified for continuing as a member of Parliament or the state legislature. বেঞ্চ বলেছিল, সংবিধানের 102 এবং 191 অনুচ্ছেদের দুটি বিধানের পাঠ এটি প্রচুর পরিমাণে স্পষ্ট করে দেবে যে সংসদ একটি আইন প্রণয়ন করবে যে কোনো ব্যক্তিকে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য ঘোষণা করা হবে এবং যে কোনো একটির সদস্য হওয়ার জন্য সংসদের হাউস বা বিধানসভা বা রাজ্যের আইন পরিষদ। সংবিধানের অনুচ্ছেদ 102 এবং 191 এর অধীনে সংসদের এই ক্ষমতা নেই যে একজন ব্যক্তিকে সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য অযোগ্য ঘোষণা করার জন্য এবং একজন ব্যক্তিকে সংসদ বা রাজ্য আইনসভার সদস্য হিসাবে অব্যাহত রাখার জন্য অযোগ্য ঘোষণা করার জন্য বিভিন্ন আইন প্রণয়ন করার। উদ্ধৃতি চিহ্ন The bench said, Section 8(4) of the Act which carves out a saving in the case of sitting members of Parliament or state legislature from the disqualifications under the Act or which defers the date on which the disqualification will take effect in the case of a sitting member of Parliament or a state legislature is beyond the powers conferred on Parliament by the Constitution.
বেঞ্চ বলেছিল অ্যাক্টের ধারা ৮(৪) যা সংসদ বা রাজ্য বিধানসভার সদস্যদের ক্ষেত্রে আইনের অধীনে অযোগ্যতা থেকে বাঁচানোর জন্য বা যা মামলায় অযোগ্যতা কার্যকর হবে সেই তারিখটিকে পিছিয়ে দেয়। সংসদের একজন বর্তমান সদস্য বা রাজ্য আইনসভা সংবিধান দ্বারা সংসদকে প্রদত্ত ক্ষমতার বাইরে। The bench held, looking at the affirmative terms of Articles 102 and 191 of the Constitution, we hold that Parliament has been vested with the powers to make law laying down the same disqualifications for person to be chosen as a member of Parliament or a state legislature and for a sitting member of a House of Parliament or a House of a state legislature. We also hold that the provisions of Article 101 and 190 of the Constitution expressly prohibit Parliament to defer the date from which the disqualification will come into effect in case of a sitting member of Parliament or a state legislature. Parliament, therefore, has exceeded its powers conferred by the Constitution in enacting subsection 4 of Section 8 of the Act and accordingly subsection 4 of Section 8 of the Act is ultra-vires the Constitution. বেঞ্চ বলেছিল, সংবিধানের অনুচ্ছেদ 102 এবং 191 এর ইতিবাচক শর্তাবলী দেখে, আমরা মনে করি যে সংসদ সদস্য বা রাজ্যের সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য একই অযোগ্যতা নির্ধারণ করে আইন প্রণয়নের ক্ষমতা সংসদকে দেওয়া হয়েছে। আইনসভা এবং সংসদের একটি হাউস বা রাজ্য আইনসভার একটি হাউসের একজন বসা সদস্যের জন্য। আমরা আরও মনে করি যে সংবিধানের অনুচ্ছেদ 101 এবং 190 এর বিধানগুলি সংসদকে স্পষ্টভাবে নিষিদ্ধ করে যে তারিখ থেকে সংসদ বা রাজ্য আইনসভার একজন বর্তমান সদস্যের ক্ষেত্রে অযোগ্যতা কার্যকর হবে। তাই সংসদ আইনের ধারা 8 এর উপধারা 4 প্রণয়ন করার ক্ষেত্রে সংবিধান প্রদত্ত ক্ষমতা অতিক্রম করেছে এবং সেই অনুযায়ী আইনের ধারা 8 এর উপধারা 4 সংবিধানের অতি বিরোধী। In order to nullify the above ruling of the Supreme Court, the Representation of the People, Second Amendment and Validation Bill, 2013 was introduced in the Parliament. However, the bill was later withdrawn by the government. সুপ্রিম কোর্টের উপরোক্ত রায় বাতিলের লক্ষ্যে জনপ্রতিনিধিত্ব, দ্বিতীয় সংশোধনী ও বৈধতা বিল, 2013 সংসদে উত্থাপন করা হয়। যদিও পরে সরকার বিলটি প্রত্যাহার করে নেয়। সাইলিং অন ইলেকশন এক্সপেন্ডিচার, নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা, ইনক্রিজড ইন 2014, দি সেন্ট্রাল গভর্নমেন্ট রাইজড দি ম্যাক্সিমাম সাইলিং অন ইলেকশন এক্সপেন্ডিচার বাই ক্যান্ডিডেটস ফর এ লোকসভা সিট ইন বিগার স্টেটস টু 70 রুপি লাখ ফ্রম আর্লিয়ার 40 রুপি লাখ। ইন আদার স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইট ইজ 54 রুপি লাখ ফ্রম আর্লিয়ার 16 রুপি মাইনাস 40 লাখ। 2014 সালে কেন্দ্রীয় সরকার বড় রাজ্যে একটি লোকসভা আসনের প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা 70 রুপি লক্ষে উন্নীত করেছে, আগের 40 লাখ রুপি থেকে। অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এটি 54 লাখ রুপি, আগের 16-40 লক্ষ থেকে। Similarly, the limit for an assembly seat in the bigger states was increased to 28 rupee lakh from earlier 16 rupee lakh. In other states and union territories it is 20 lakh from earlier 8 rupee minus 16 lakh. The state wage limits are mentioned in table 73.1 at the end of this chapter. একইভাবে বড় রাজ্যগুলিতে বিধানসভা আসনের সীমা 28 লাখ রুপি, আগের 16 লক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হয়েছিল। অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এটি 20 লক্ষ, আগের 8-16 লক্ষ থেকে। রাজ্য ভিত্তিক সীমাগুলি এই অধ্যায়ের শেষে সারণী 73-1 এ উল্লেখ করা হয়েছে। ফটোস অফ ক্যান্ডিডেটস অন ইভিএমএস অ্যান্ড ব্যালট পেপারস, ইভিএম এবং ব্যালট পেপারে প্রার্থীদের ছবি। অ্যাকর্ডিং টু অ্যান ইলেকশন কমিশন অর্ডার, ইন এনি ইলেকশন বিইং হেল্ড আফটার মে 1, 2015, the ballot papers and EVMs will carry the picture of the candidate with his or her name and party symbol to avoid confusion among the electorates in constituencies where namesakes are contesting. নির্বাচন কমিশনের আদেশে বলা হয়েছে, 1 মে 2015 এর পরে অনুষ্ঠিতব্য যে কোনো নির্বাচনে ব্যালট পেপার এবং ইভিএমে প্রার্থীর ছবি তার নাম এবং দলীয় প্রতীকের সাথে থাকবে, যাতে নির্বাচনী এলাকার ভোটারদের মধ্যে বিভ্রান্তি না হয়। The June 2015 by polls to 6 seats in 5 states were the first elections where photographs of candidates were used on ballot papers.
জুন 2015 5টি রাজ্যের 6টি আসনের উপনির্বাচন ছিল প্রথম নির্বাচন যেখানে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি ব্যবহার করা হয়েছিল। The Commission has noted that there are many cases where candidates with same or similar names contest from the same constituency. Although appropriate suffixes are added to the names of candidates in the event of two or more candidates having same name, the Commission considers that additional measures are required for removing confusion in the minds of electors at the time of voting. The photograph will appear between the name of the candidate and his or her election symbol. কমিশন উল্লেখ করেছে যে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে একই বা একই নামের প্রার্থীরা একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও দুই বা ততোধিক প্রার্থী একই নামের ক্ষেত্রে প্রার্থীদের নামের সাথে উপযুক্ত প্রত্যয় যোগ করা হয়, কমিশন বিবেচনা করে যে ভোটের সময় নির্বাচকদের মনে বিভ্রান্তি দূর করার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রার্থীর নাম ও তার নির্বাচনী প্রতীকের মাঝে ছবি দেখা যাবে। The Commission explained that if a candidate fails to provide the photograph, it shall not be a ground for the rejection of the nomination of the candidate. কমিশন ব্যাখ্যা করেছে যে যদি একজন প্রার্থী ছবি প্রদান করতে ব্যর্থ হন তবে এটি প্রার্থীর মনোনয়ন প্রত্যাখ্যানের জন্য একটি ভিত্তি হবে না। The candidates will now be required to submit their recent photograph, either black and white or colored, to the election authorities at the time of filling nomination. No uniforms would be allowed and caps and dark glasses have to be avoided. মনোনয়ন দাখিলের সময় প্রার্থীদের এখন তাদের সাম্প্রতিক ছবি, কালো এবং সাদা বা রঙিন নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কোন ইউনিফর্ম অনুমোদিত হবে না এবং ক্যাপ এবং গাঢ় চশমা এড়াতে হবে। সাইলিং অন ক্যাশ ডোনেশনস লাওয়ারেড। নগদ অনুদানের সীমা কমানো হয়েছে। In 2017 budget, the limit for anonymous cash donations by any individual to a political party has been lowered from 20,000 rupee to 2,000 rupee. This means that now the political parties cannot receive more than 2,000 rupee as cash donations. However, they are not required to inform the Election Commission of India the details of persons who donate under 2,000 rupee. They must keep records of persons making above 2,000 rupee donations. 2017 সালের বাজেটে রাজনৈতিক দলকে যে কোনো ব্যক্তির বেনামি নগদ অনুদানের সীমা 20,000 রুপি থেকে কমিয়ে 2,000 রুপি করা হয়েছে। এর মানে হলো এখন রাজনৈতিক দলগুলি নগদ অনুদান হিসাবে 2,000 রুপি এর বেশি পেতে পারে না। যাই হোক, তাদের ভারতের নির্বাচন কমিশনকে 2,000 রুপি এর নিচে অনুদান দেওয়া ব্যক্তিদের বিশদ বিবরণ জানাতে হবে না। তাদের অবশ্যই 2,000 রুপি এর বেশি দান করা ব্যক্তিদের রেকর্ড রাখতে হবে। ক্যাপ অন কর্পোরেট কন্ট্রিবিউশনস লিফটেড। কর্পোরেট অবদানের উপর ক্যাপ তুলে নেওয়া হয়েছে। ইন 2017 বাজেট, দি লিমিট অন কর্পোরেট কন্ট্রিবিউশনস ফ্রম 7.5% অফ দি নেট প্রফিট অফ এ কোম্পানি এস পাস্ট 3 ফাইন্যান্সিয়াল ইয়ার্স হ্যাজ বিন রিমুভড। This means that now a company can donate any amount of money to any political party. Further, the obligation of the company to report such donations in its profit and loss account has also been lifted. 2017 বাজেটে একটি কোম্পানির বিগত 3 আর্থিক বছরের নিট লাভের 7.5% থেকে কর্পোরেট অবদানের সীমা অপসারণ করা হয়েছে। এর মানে হলো এখন একটি কোম্পানি যে কোনো রাজনৈতিক দলকে যে কোনো পরিমাণ অর্থ দান করতে পারে। তদুপরি, কোম্পানির লাভ লোকসান অ্যাকাউন্টে এই ধরনের অনুদানের রিপোর্ট করার বাধ্যবাধকতাও প্রত্যাহার করা হয়েছে। ইন্ট্রোডাকশন অফ ইলেকটোরাল বন্ডস। নির্বাচনী বন্ডের পরিচিতি। ইন 2018, the central government notified the electoral bond scheme. This scheme was announced in the 2017 budget. It is treated as an alternative to cash donations made to the political parties. It is aimed at bringing clean money and substantial transparency into the system of political funding. The salient features of this scheme are: 2018 সালে কেন্দ্রীয় সরকার ইলেকটোরাল বন্ড স্কিমকে বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রকল্পটি 2017 সালের বাজেটে ঘোষণা করা হয়েছিল। এটিকে রাজনৈতিক দলগুলিতে নগদ অনুদানের বিকল্প হিসাবে বিবেচনা করা হয়। এটি রাজনৈতিক অর্থায়নের ব্যবস্থায় পরিষ্কার অর্থ এবং যথেষ্ট স্বচ্ছতা আনার লক্ষ্যে। স্কিমের প্রধান বৈশিষ্ট্যগুলি হল:
The electoral bond means a bond issued in the nature of promissory note which is a bearer banking instrument and does not carry the name of the buyer or buy. নির্বাচনী বন্ড মানে প্রতিশ্রুতি নোটের প্রকৃতিতে ইস্যু করা একটি বন্ড যা একটি বহনকারী ব্যাংকিং উপকরণ এবং এতে ক্রেতা বা প্রাপকের নাম নেই। The electoral bonds may be purchased by a citizen of India or entities incorporated or established in India. নির্বাচনী বন্ড ভারতের কোনো নাগরিক বা ভারতে নিগমিত বা প্রতিষ্ঠিত সংস্থা ক্রয় করতে পারে। The electoral bonds can be used for making donations to only those registered political parties which have secured not less than 1% of the votes polled in the last general election to the Lok Sabha or the State Legislative Assembly. নির্বাচনী বন্ডগুলি শুধুমাত্র সেই সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলিতে অনুদান দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে যেগুলি লোকসভা বা রাজ্য বিধানসভার গত সাধারণ নির্বাচনে ভোটের 1% কম নয়। The electoral bonds can be encashed by an eligible political party only through a bank account with the authorized bank. একটি যোগ্য রাজনৈতিক দল শুধুমাত্র অনুমোদিত ব্যাংকের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নির্বাচনী বন্ডগুলি নগদ করতে পারে। The electoral bonds are issued in the denomination of 1000 rupee, 10,000 rupee, 1 rupee, 00,000 rupee 10 lakh and rupee 1 কোটি। নির্বাচনী বন্ডগুলি 1000 রুপি, 10,000 রুপি, 1 রুপি, 00,000 রুপি 10 লাখ এবং রুপি 1 কোটি মূল্যের মধ্যে জারি করা হয়। The information furnished by the buyer is created confidential by the authorized bank and is not to be disclosed to any authority for any purposes, except when demanded by a competent court or upon registration of criminal case by any law enforcement agency. ক্রেতার দ্বারা প্রদত্ত তথ্য অনুমোদিত ব্যাংক গোপনীয় বলে বিবেচিত হয় এবং একটি উপযুক্ত আদালতের দ্বারা দাবি করা বা কোনো আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক ফৌজদারি মামলা নথিভুক্ত করা ছাড়া কোনো উদ্দেশ্যে কোনো কর্তৃপক্ষের কাছে প্রকাশ করা হয় না। ফরেইন ফান্ডিং অ্যালাউড, বিদেশি অর্থায়ন অনুমোদিত। In 2018 budget, the receiving of foreign funds by the political parties has been allowed. In other words, the political parties can now receive funds from the foreign companies. Accordingly, the Foreign Contribution Regulation Act 2010 has been amended. Under this amendment, the definition of a foreign company has been modified. 2018 সালের বাজেটে রাজনৈতিক দলগুলিকে বিদেশি তহবিল গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এখন বিদেশি কোম্পানি থেকে তহবিল পেতে পারে। তদনুসারে বিদেশি অবদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধন করা হয়েছে। এই সংশোধনীর আওতায় বিদেশি কোম্পানির সংজ্ঞা পরিবর্তন করা হয়েছে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।